আমরা জানবো এখন হোসেন শাহী বংশ সম্পর্কে। কিন্তু হোসেন শাহী বংশ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে আরেকটি বংশ সম্পর্কে, কারণ সেখান থেকে শুরু হয় হোসেন শাহী বংশ। এখন কোথা থেকে শুরু হয়? হাফসি শাসনের শেষ হাফসি শাসন যেখানে হয় সেটা শেষ শাসক অর্থাৎ মোফাজ্জল শাহ, তিনিও সব হাফসি শাসকদের মতোই অত্যাচারী ছিলেন এবং এই অত্যাচারের জন্যই তাকে বিদ্রোহ করে নির্মূল করে নিহত করা হয়। এখন এর সাথে জড়িত ছিলেন মোফাজ্জল শাহের উজির সৈয়দ হোসেন। এখন যখন মোফাজ্জল শাহকে নির্মূল করে নিহত করা হয় তখন বাংলায় হাফসি শাসন শেষ। তারপর থেকে শুরু হয় বাংলায় হোসেন শাহী বংশের শাসন। এখন এটা কিভাবে? ওই যে মোফাজ্জল শাহের যে উজির সৈয়দ হোসেন, তিনি নিজে ক্ষমতা দখল করে বাংলায় হোসেন শাহী বংশের সূচনা করেন। তার নাম যেহেতু সৈয়দ হোসেন, সেখান থেকে তিনি ক্ষমতায় উঠে তিনি তার নামকরণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। সেখান থেকেই সূচনা হয় হোসেন শাহী বংশের। বাংলায় হোসেন শাহী বংশের স্বাধীনতায় সুলতানদের মধ্যে হোসেন শাহী বংশের মধ্যে ছিল খুবই তাৎপর্য। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী বংশের সর্বপ্রধান এবং সর্বপ্রথম শাসক। এখন কথা হচ্ছে তিনি উজিরই বা হলেন কীভাবে, তা থেকে ক্ষমতা তো নিল কীভাবে সেটা আমরা জানলাম। কিন্তু এখানে কাহিনীতে একটা টুইস্ট আছে। তিনি কিন্তু এই জায়গার অধিবাসী ছিলেন না। তিনি কোথাকার অধিবাসী ছিলেন? তার পিতা আর কি সৈয়দ আশরাফ আল হোসাইনি ও তার ভাই ইউসুফের সাথে তুর্কিস্তানের তিরমিজ শহর থেকে তারা বাংলায় আসেন। বাংলায় আসার পরে রাঢ়ের চাঁদপাড়া গ্রামে প্রথমে বসবাস শুরু করেন হোসেন শাহ। পরে রাজধানী গৌড়ে যান, গৌড় অর্থাৎ লখনউ। ঠিক আছে, লখনউতে যাওয়ার পরে মোফাজ্জল শাহের অধীনে, মোফাজ্জল শাহ মনে রাখতে হবে হাফসি শাসক, তার অধীনে উজির হিসেবে নিযুক্ত হন এবং তার থেকেই তিনি কি করেন? বাংলায় ক্ষমতায় আসেন। তার মানে আমরা কি বুঝতে পেরেছি? আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন জাতিভেদে আরব, অর্থাৎ তিনি আরব থেকে বাংলায় এসেছেন। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন জাতিতে আরব, সেটা তো আমরা জানলাম। কিন্তু ঐতিহাসিক ফিরিস্তা ও গোলাম হোসেন সালিম তাকে সৈয়দ বলে উল্লেখ করেন। কেন? তার সিংহাসনে আরোহণের পূর্ব থেকে সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজিত ছিল। রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর তিনি দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। হাফসি গোষ্ঠী ভুক্ত একদল মুসলমানের দুঃশাসনের ফলে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল। প্রতিটি সুলতানের হত্যার পিছনে তারা প্রধান ভূমিকা পালন করত। সিংহাসন লাভের পর হোসেন শাহ হাফসিদের এরূপ কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন, কিন্তু তারা তার আদেশ অমান্য করলে তিনি তাদের হত্যার আদেশ দেন। হোসেন শাহের এই কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে প্রায় 12,000 হাফসি প্রাণ হারায়। দিস পয়েন্ট টু বি নোটেড, 12,000 হাফসি প্রাণ হারায়। বাকি হাফসিদের রাজ্য থেকে বিতাড়িত করা হয়, তার মানে কোনো হাফসি রইল না। আলাউদ্দিন হোসেন শাহের পরবর্তী পদক্ষেপ ছিল দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতার বিনাশ, অর্থাৎ হাফসিদের পরে পাইক বাহিনীদের ক্ষমতাই ছিল সব থেকে বেশি। তো তিনি কি করেছেন? তিনি পাইক বাহিনীদের ক্ষমতার বিনাশ করেছেন। এই পাইক বাহিনী রাজপ্রাসাদের সকল ষড়যন্ত্রের মূলে কাজ করত। হোসেন শাহ পাইকারদের দল ভেঙে দেন, তাদের জায়গায় সম্ভ্রান্ত মুসলমান ও হিন্দুদের নিয়ে তিনি একটি নতুন রক্ষী দল গঠন করেন। আলাউদ্দিন হোসেন শাহ নিজ ক্ষমতা সংরক্ষণের লক্ষ্যে বাংলার রাজনীতি সমাজ ব্যবস্থাকে হাফসিদের প্রভাবমুক্ত করতে যেমন সচেষ্ট ছিলেন, অর্থাৎ তিনি হাফসিদের ক্ষমতা থেকে বাংলাকে রক্ষা করতে যেমন সচেষ্ট ছিলেন, তেমনি রাজধানী পরিবর্তন করে শাসন ব্যবস্থা দৃঢ় করেন। গৌড় অর্থাৎ লখনউ, আমি বারবার বলছি, গৌড় বা লখনউ রাজ্যের নিকটবর্তী একঢালাতে রাজধানী স্থানান্তর করেন। অর্থাৎ কোথায়? একঢালাতে।
বাংলার সুলতানদের মধ্যে একমাত্র তিনি পান্ডুয়া বা গৌড় ব্যতীত অন্যত্র রাজধানী স্থাপন করেন। হাবশি শাসনকালে গোলযোগ সৃষ্টিকারী আমির উমরাদের কঠোর শাস্তি বিধান তিনি করেন। নিজ বংশজাত অত্যাচারী সকল কর্মচারীকে তিনি বরখাস্ত করেন। অর্থাৎ তিনি কিন্তু এখানে একটা চালাক চালেন। তার বংশের মধ্যে যারা গোলকার বা এটাকে বিদ্রুপ বা বিভিন্ন রকম ষড়যন্ত্র করেন, তিনি তাদেরকে কি করেন? বরখাস্ত করেন। তার পরিবর্তে তিনি শাসন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চ পদে সৈয়দ, মঙ্গল, আফগান হিন্দুদের নিযুক্ত করেন। এইসব ব্যবস্থা গ্রহণের ফলে অল্প সময়ের মধ্যে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসেন। এ থেকে তার কি প্রকাশ পায়? বিচক্ষণতা এবং স্বজাতির উপরেও যে একজন মানুষের কি থাকে, নজর থাকে বা সন্দেহ থাকে বা সব কিছু থেকে যে বেঁচে থাকতে হয়, তার একটা দৃষ্টান্ত আমরা লাভ করি। আলাউদ্দিন হোসেন শাহের সময় বাংলায় রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তিনি কামরূপ ও কান্তা জয় করেন। উড়িষ্যা ও ত্রিপুরা রাজ্যের কিছু অংশ তার করায়ত্ত হয়। উত্তর ও দক্ষিণ বিহারে কিছু অংশ তার অধিকারে আসে। তিনি আরাকানদের চট্টগ্রাম থেকে বিতাড়ন করেন। এ সময় দিল্লির সুলতান সিকান্দার লোধি বাংলা আক্রমণ করেন। কখন? তিনি আরাকানদের যখন চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন, তখন দিল্লির সুলতান সিকান্দার লোধি বাংলা আক্রমণ করেন, প্রতিহত করেন। একমাত্র আসাম অভিযানে তিনি সফল হতে পারেননি। আসাম অভিযানে কে সফল হতে পারেননি? হোসেন শাহ। আচ্ছা, এ সময় দিল্লি সুলতান বিশাল রাজ্যে সব রকম নিরাপত্তা বিধানে হোসেন শাহ সফল হয়েছিলেন। তিনি দীর্ঘ 24 বছর রাজত্ব করেন। কে দীর্ঘ 24 বছর রাজত্ব করেন? হোসেন শাহ। তিনি দীর্ঘ 24 বছর রাজত্ব করার পরে এই সুদীর্ঘ সময় সাফল্যের সাথে রাজ্য পরিচালনা করে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 1519 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখানে তার পরিসমাপ্তি ঘটে। একজন শাসক হিসেবে হোসেন শাহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও শাসন ব্যবস্থার পুনর্গঠন এবং জনকল্যাণে সাধনের উদ্দেশ্যে তিনি উদ্যম, নিষ্ঠা ও বিচক্ষণতার পরিচয় দেন। রাজার জন্য রাজ্য জয় শেষ কথা নয়, যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাও যে অপরিহার্য তা তিনি উপলব্ধি করেছিলেন এবং সবাইকে উপলব্ধি করিয়েছিলেন। শাসন কার্য পরিচালনা ও প্রজা পালনের ক্ষেত্রে তিনি জাতীয় ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর ও কল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ছিল তার লক্ষ্য। এজন্যে একজন গোঁড়া সন্নি মুসলমান হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্য নিয়োগ করেছিলেন। হিন্দুদের উৎসাহিত করা শাসনকার্য নির্বাহের ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছিল এবং বাঙালিদের নিজস্ব ঐতিহ্যে সৃষ্টির সহায়তা করেছিল। এটি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। হোসেন শাহের এই ধর্মীয় উদারতা তার উত্তরাধিকারীদের উৎসাহিত করেছিল। তার শান্তিপূর্ণ রাজত্বকালে প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করত। হোসেন শাহের হিন্দু মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন সমাজ জীবনের প্রভাবিত করেছিল। তাহলে প্রশ্নে যদি আসে সমাজ জীবনে প্রভাবিত করেছিল কার প্রচেষ্টা? হোসেন শাহের। আচ্ছা, তার আন্দোলনের নেতা মানবতাবিদী কার আমলে মানবতাবাদী শ্রী চৈতন্যদেব ছিল? কার আমলে? শ্রী চৈতন্যদেব মানবতাবাদী শ্রী চৈতন্যদেব কার আমল ছিল? এখন হোসেন শাহ। এই জন্য কিছু কিছু জায়গায় তিনি গুরুত্বপূর্ণ। হোসেন শাহ। আচ্ছা, এই জন্যেই হোসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করেন এবং তাকে ধর্ম প্রচারে সব রকম সহায়তা করার জন্য কর্মচারীদের প্রতি নির্দেশ দেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সত্যপীরের আরাধনা হোসেন শাহের শাসনকালে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা। সত্যপীরের আরাধনা হিন্দু মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল প্রচেষ্টা বলা যায়।
বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ হোসেন শাহের শাসনকালে ইতিহাসে অমর করে রেখেছে। তার উদার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের বৃদ্ধি সাধন করেছে। হোসেন শাহ যোগ্য কবি ও সাহিত্যিকগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করেন। এই যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী অর্থাৎ হোসেন শাহের সময় প্রখ্যাত যারা কবি রয়েছেন তারা হলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্র দাস, পরাগল খান, যশোররাজ খান উল্লেখযোগ্য ছিলেন। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় তারা অসংখ্য গ্রন্থ রচনা করেন। তাদের নিরলস সাহিত্য কীর্তি বাংলার সাহিত্য ভাণ্ডার ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এ সময়ে মালাধর বসু শ্রীমদ্ভগবদ্ ও পুরাণ এবং পরমেশ্বর মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন। দিস লাইন টু বি নোটেড। এখানে 3টা প্রধান এবং গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে আমরা জানতে পারি। কি কি? হোসেন শাহের ক্ষেত্রে অনেক প্রেক্ষাপটে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে একটা অন্যতম লাইন হচ্ছে এ সময়ে মালাধর বসু কি করেন? শ্রীমদ্ভগবদ্ এটা রচনা করেন এবং পুরাণও রচনা করেন সম্ভবত, এবং পরমেশ্বর নামে যিনি রয়েছেন তিনি মহাভারত বাংলায় অনুবাদ করেন। প্রশ্ন আসতে পারে মহাভারত বাংলায় কি অনুবাদ করেন? পরমেশ্বর। আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহ অর্থাৎ হোসেন শাহ আরবি ও ফার্সি ভাষায়ও পৃষ্ঠপোষক ছিলেন। অর্থাৎ তিনি শুধু আরবি নয়, ফার্সি ভাষায়ও পৃষ্ঠপোষকও ছিলেন। সকল ধর্মের জন্য তার অপরিসীম শ্রদ্ধা এবং ভক্তি ছিল। তার রাজত্বকালে বাংলায় বিভিন্ন স্থানে বেশ কিছু মসজিদ নির্মিত হয়েছিল। এই সমস্ত মসজিদের মধ্যে গৌড়ের ছোট সোনা মসজিদ। আচ্ছা, যদি প্রশ্নে আসে গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? হোসেন শাহ সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি অনেকগুলো খানকাহ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। এটাই ইম্পর্টেন্ট না। পান্ডুয়ার মুসলমান সাধক কুতুব উল আলমের সমাধি রক্ষণাবেক্ষণের জন্য হোসেন শাহ প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। তিনি গৌড়ের একটি দুর্গ ও তোরণ, মালদহে একটি বিদ্যালয়, একটি সেতু নির্মাণ করেছিলেন। এই সকল মসজিদ, মাদ্রাসা, দুর্গ ও তোরণ হোসেন শাহের স্থাপত্যপ্রীতির পরিচয় বহন করে। তার ২৬ বছরের শাসনকালে বাংলায় জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার বিশেষ উন্নতি সাধন হয়েছিল। এজন্য তার শাসনকালকে অনেকে বাংলার মধ্যযুগের ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয়। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন সংক্ষিপ্তভাবে এমসিকিউতে আসতে পারে। কার শাসনকালে বাংলা স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয় মধ্যযুগে? হোসেন শাহ। এক কথায় উত্তর শেষ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন কি? হোসেন শাহের আমলে বাংলার ইতিহাসে মধ্যযুগের ইতিহাসে স্বর্ণযুগ কেন বলা হয়? এটারও কিন্তু একটা উত্তর রয়েছে। সেই উত্তরটা কি? সেই উত্তরটা হলো হোসেন শাহের ২৬ বছরের শাসনামলে তিনি যেহেতু অনেক কিছু নির্মাণ করেন, হিন্দু মুসলিম সবার প্রতি সম্প্রীতি করেন, তারপরে বিভিন্ন মসজিদ, ছোট সোনা মসজিদ, তারপরে বিভিন্ন কবিদের সম্মান করেন, মসজিদ, মাদ্রাসা, দুর্গ অনেক কিছু করেন। তিনি আরবি এবং ফার্সি ভাষায়ও সাহিত্য রচনা করেন। এই যে তার ২৬ বছরের শাসনকাল, এই শাসনকালে বাংলা বিজ্ঞান ও শিল্পকলা, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট লাইন। তার ২৬ বছর শাসনকালে জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার বিশেষ উন্নতি সাধন হয়েছিল বলেই এজন্য তার শাসনকালকেই অনেকে মধ্যযুগের স্বর্ণযুগ বলে। কেন? জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার বিশেষ উন্নতি সাধিত হয়েছিল বলে। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র নুসরত শাহ নাসির উদ্দিন আবুল মুফাজ্জর নুসরত শাহ উপাধি নিয়ে, অর্থাৎ তিনি একটা উপাধি নেন হোসেন শাহ বা আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র তিনি হচ্ছেন নুসরত শাহ একটা উপাধি নিয়ে, সবাই তো উপাধি নিয়ে তার রাজত্ব গঠন করেন। তাদের মধ্যে একজন হচ্ছে নুসরত শাহের
উপাধি তিনি কি রাখেন? নাসির উদ্দিন আবুল মুফাজ্জর নুসরত শাহ, অর্থাৎ নাসির উদ্দিন এবং মুফাজ্জর যিনি হাবশি শাসক, দুজনের নামে তিনি মিল করে রাখেন, রাখতেই পারেন, এতে মনে হয় তার ক্ষমতা একটু বৃদ্ধি পায়, আর কিছু না। আচ্ছা, তার শাসন কাজে যোগ্যতা ও দক্ষতা দেখে হোসেন শাহ তার রাজত্বকালে শাসন কাজে কিছু কিছু ক্ষমতা নুসরত শাহকে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ নুসরত শাহকে ছেড়ে দিয়েছিল হোসেন শাহ কিছু কিছু জায়গা জমি। কখন? যখন হোসেন শাহ বেঁচে ছিল, তার দক্ষতা দেখে নুসরত শাহকে তিনি কিছু কিছু জিনিস ছেড়ে দিয়েছিল, যে তুমি ক্ষমতা, তুমি শাসন কার্য চালাও, দেখি তোমারটা কেমন হয়, পরে হলে তাকে ক্ষমতা দিবে, এবং সেটাই হয়েছিল, তাকে ক্ষমতা দিয়েছিল। এ সময় সমগ্র বিহার তার অধীনে আসে। তার সময়ে ভারতের মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রথম মুঘল সম্রাট বাবর বাংলা দখলের জন্য সৈন্য পাঠান। নুসরাত শাহ প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন, অর্থাৎ প্রথমে চালাকি মিত্রতা স্থাপন করে, পরে যুদ্ধ করে। পরে কি করে? যুদ্ধ শুরু হলে সন্ধি করে বাংলায় তার ক্ষমতাকে নিরাপদ রাখেন, অর্থাৎ যুদ্ধ হলে যখন তিনি পারছেন না, তখন আবার সন্ধি করে তার ক্ষমতাকে নিরাপদ রাখেন। 1531 খ্রিস্টাব্দে নুসরাত শাহ আতাতীয়তার হাতে নিহত হন। কিসের হাতে? আতাতীয়তার। পিতার মতো সুলতান নুসরাত শাহ তার সময়ের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন, খুবই ভালো শাসক ছিলেন অবশ্যই, না হলে তো ইতিহাসের পাতায় নাম ছিল না। জনগণের প্রতি তিনি ছিলেন সহনশীল এবং সহৃদয়। প্রজাদের পানি কষ্ট নিবারণের জন্য তিনি রাজ্যের বহু স্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন বলে জানা যায়। এখন একটা কোশ্চেন আসতে পারে যে প্রজাদের জন্য নলকূপ বা এগুলো খনন করেছেন কে? পুকুর খনন করেছিলেন কে? নুসরাত শাহ। কে? নুসরাত শাহ হোসেন শাহের ছেলে বা জ্যৈষ্ঠ পুত্র, যেটাকে আমরা বলি। বাদোয়ারি পরিচয় বহন করে কি? তার পৃষ্ঠপোষকতায় বাদোয়ারি পরিচয় বহন করে গৌড়ের বিখ্যাত কদম রসুল ভবনের প্রকোষ্ঠ তিনি একটি মঞ্চ নির্মাণ করেন, অর্থাৎ যদি পরীক্ষায় আসে কোথায় প্রকোষ্ঠে তিনি মঞ্চ নির্মাণ করেন নুসরাত শাহ, সেটা হচ্ছে গৌড় বা পান্ড বা হচ্ছে লখনউ, তিনটার একটা, যে নামে আমরা বলি না কেন, কদম রসুল ভবনের প্রকোষ্ঠ তিনি হচ্ছে কি করে? মঞ্চ নির্মাণ করে। তার উপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদচিহ্ন সংবলিত একটি কালো কারুকার্য খচিত মর্মর বেদি বসানো হয়। দিস ইজ দ্য মোস্ট 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 এভার ইম্পর্টেন্ট ইন দিস চ্যাপ্টার। অর্থাৎ প্রশ্নটা এভাবে আসতে পারে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সংবলিত একটি কালো কারুকার্য খচিত মর্মর বেদি বসানো হয় কার আমলে? নুসরাত শাহের আমলে। এটাও হতে পারে নুসরাত শাহের আমলে কার পদচিহ্ন সংবলিত একটি কালো কারুকার্য খচিত মর্মর বেদি বসানো হয়? অবশ্যই হচ্ছে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৌড়ের মসজিদ, বিখ্যাত বড় সোনা মসজিদ ও বারোদুয়ারি মসজিদ তার আমলে কীর্তি। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বারোদুয়ারি এবং বড় সোনা, যে দুইটা মসজিদ বড় বড় ইতিহাসের পাতায়, বারোদুয়ারি এবং বড় সোনা মসজিদ, এই দুইটা মসজিদই নুসরাত শাহের আমলে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তার সময়ের একটি, তার কার্যসময়ের মধ্যে একটি নিদর্শন হলো সাদুল্লাপুরে আউলিয়া মখদুম আখি সিরাজ উদ্দিনের মাজারের ভিত্তি স্থাপন। আচ্ছা, তিনি একটা মাজারের ভিত্তিও স্থাপন করেছেন। মাজারটার নাম অনেক কঠিন, তবু আমি বলছি। সাদুল্লাপুরে আউলিয়া মখদুম আখি সিরাজ উদ্দিনের মাজারের ভিত্তি। নুসরাত শাহের আদেশে ও পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিশিষ্ট বাঙালি কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের কিয়দংশ বাংলায় অনুবাদ করেন, অর্থাৎ কার আমলে? কবীন্দ্র পরমেশ্বর যিনি মহাভারত রচনা করেন, তিনি বাংলায় অনুবাদ করে কার আমলে? নুসরাত শাহের আমলে। তার শাসনকালে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন, অর্থাৎ তার শাসনকালেই শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন। শ্রীধর মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন। জ্ঞান ও শিক্ষা প্রসারের জন্য নুসরাত শাহ দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরিও স্থাপন করেছিলেন। বাংলার পরবর্তী সুলতান ছিলেন নুসরাত শাহের পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ, অর্থাৎ হোসেন শাহের পরে নুসরাত শাহ, নুসরাত শাহের পরে হচ্ছে
তার পুত্র হচ্ছে ফিরোজ শাহ। বাইরে ভাই কত নাম, সব নাম প্রায় সিমিলার, এই জন্য একটু বুঝতে কষ্ট হয়। তিনি প্রায় 1 বছর ক্ষমতায় ছিলেন। 1 বছর ক্ষমতায় ছিল পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ, অর্থাৎ ফিরোজ শাহ। নুসরাত শাহের সময় থেকে আহোম রাজ্যের সাথে বাংলা সংঘর্ষ চলছিল। অর্থাৎ কার সময় থেকে আহোম রাজ্যের সাথে বাংলা সংঘর্ষ ছিল। নুসরাত শাহের আমলে হচ্ছে আহরম যে রাজ্যটা, তার সাথে হচ্ছে বাংলা সংঘর্ষ ছিল। এবং তিনি মারা যাওয়ার পর তার পুত্র জ্যৈষ্ঠ বা বলা যায় ফিরোজ শাহের সময়ও তা অব্যাহত থাকে। অবশ্যই নুসরাত শাহের সময়কাল থেকেই তিনি শুরু হয় বাংলায় স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব। অর্থাৎ যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবার এটাও বলা যায় যে প্রশ্নে আসতে পারে স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব কখন থেকে শুরু হয়। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো নুসরাত শাহের সময় থেকেই আহোম রাজ্যের সাথে বাংলার সংঘর্ষ চলছিল। ফিরোজ শাহের সময়ও তা অব্যাহত থাকে। নুসরাত শাহের সময়কাল থেকেই শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব। এটাই হচ্ছে পতন পর্ব। নুসরাত শাহের উত্তরাধিকারীগণ ছিলেন খুবই দুর্বল, অর্থাৎ শক্তিশালী দুর্বল। হোসেন শাহ খুবই শক্তিশালী, আলাউদ্দিন হোসেন শাহ যেটাকে বলি আমরা। নুসরাত শাহ খুবই শক্তিশালী, তারপরে হচ্ছে ফিরোজ শাহ। এখান থেকে আস্তে আস্তে দুর্বল শুরু হয় বলা যায় উত্তরাধিকারীগণ। তার ছোট ভাই অর্থাৎ ফিরোজ শাহের ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে হত্যা করে সিংহাসনে বসেন। মানে এক বড় ভাই ছোট ভাইরে হত্যা করে, কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং নুসরাত শাহের শাসনকালের রাজ্যে যে ভাঙনের সূচনা হয়, মাহমুদকালের শাসনকালে তার সম্পূর্ণ ভাঙন রূপে হয়। অর্থাৎ একটু ভাঙছে, উনি জোরে লাগানোর চেষ্টা করছে, তারপরে হচ্ছে উনি মারা গেছে বা ওনাকে মারা হয়েছে, তারপরে হচ্ছে মাহমুদ শাহ শাসনকালে এসে তা সম্পূর্ণ ভাঙা দেয় আর কি। তার 5 বছরের রাজত্বকালে উল্লেখযোগ্য যে ভাঙনের সূচনা হয়েছিল মাহমুদ শাহের শাসনকালে তা সম্পূর্ণ হয়। তার 5 বছরের রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা আফগান যোদ্ধা শেরশাহ সূরির সাথে সংঘর্ষ। অর্থাৎ তার 5 বছরে, অর্থাৎ আমরা কানে মাহমুদ শাহ যিনি রয়েছেন তার 5 বছরে যিনি রাজত্বকাল, এই রাজত্বকালে আফগান যোদ্ধা শেরশাহ, আবারও বলছি আফগান যোদ্ধা শেরশাহ সাথে যে সংঘর্ষ সেটা হচ্ছে উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য? কারণ এরপর থেকে আফগান শাসন শুরু। কিন্তু আজকের পর্ব এখান পর্যন্তই থাকবে। অবশেষে 1538 সালে শেরশাহ গৌড় দখল করলে কেবল হোসেন শাহী বংশের নয়, বরং বাংলার 200 বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। এখন এখানে আরেকটা কোয়েশ্চেনও আসতে পারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি প্রশ্ন আসতে পারে যে বাংলায় স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে কখন, কিভাবে বা কেমনে, কি এটা বলতে পারি। তো আমরা এটার উত্তরে বলতে পারি যে নুসরাত শাহের শাসনকালের রাজ্যে না, এটা হচ্ছে বলতে পারি আমরা মাহমুদ শাহের শাসনকাল, অর্থাৎ 5 বছরের যে রাজত্বকাল ছিল সেখানে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হচ্ছে আফগান যোদ্ধা শেরশাহ সূরির সাথে সংঘর্ষ। অবশেষে এই সংঘর্ষের ফলে 1538 সালে শেরশাহ গৌড়, লখনউ বা পাণ্ডব, আমরা তিনটা একই নাম হচ্ছে, বারবারও বলতেছি, কেবল হোসেন শাহী বংশের নয়, মানে তাদের সাথে সংঘর্ষ করেননি হচ্ছে শেরশাহ, বরং বাংলার যে 200 বছরের যে বাংলার যত শাসক সবার সাথে তিনি সংঘর্ষ করে বাংলার স্বাধীন সুলতানি যুগের 200 বছরের শাসনকে তিনি কি করেন? অবসান ঘটান।